হরে কৃষ্ণা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ। রাজশাহী থেকে আমরা অটো নিয়ে চলে গিয়েছি খেতুরি ধামে। ধামে আসার আগে আমরা খাঁচাতে গিয়েছিলাম, কিন্তু তখন লাঞ্চ আওয়ার থাকায় আউটলেট বন্ধ ছিল। এরপর আমরা খেতুরি ধামে এসে প্রেমতলি আসি। এই সেই প্রেমতলি ঘাট। এখানে শ্রীমান মহাপ্রভু তার গচ্ছিত কৃষ্ণ প্রেম তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জন্য রেখে গিয়েছিলেন এই গঙ্গা দেবী, অর্থাৎ এই পদ্মাবতী, এই পদ্মা দেবীর কাছে। আর নরোত্তম দাস ঠাকুর যখন এই পদ্মাতে যখন স্নান করেছিলেন, তখনই তিনি কৃষ্ণ প্রেমে প্লাবিত হয়েছেন। হা গৌরাঙ্গ বলতে বলতে তিনি কৃষ্ণকে খুলছেন, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গিয়েছেন। এই সে প্রেমতলি ঘাট। আপনারা সকলে আসুন। প্রভু গঙ্গাতে বসেছিল, আমি আসমান শেডে নৌকাতে বসেছিলাম আর প্রভু ছবি তুলে দিচ্ছিল। জাস্ট খেয়াল করলে দেখতে পাবেন হঠাৎ নৌকাটা চলতে শুরু করে। জাস্ট আমি টোটালি ভয়ে, আমার চোখ মুখের অবস্থা দেখুন। জাস্ট আমি ভাবছিলাম আমার ব্যাগ পড়ে যাবে, প্লাস হচ্ছে নৌকাটা চলতে শুরু করে। আমরা ভাবছিলাম নদীর জোয়ারে হয়তো নৌকাটা ভেসে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম একজন লোক সেই নৌকার এক মাথা ধরে, যেখানে দড়ি বাঁধা সেটা ধরে টানছে। দেখতে দেখতে আমি এই পারে চলে আসি, আর প্রভুরা দাঁড়িয়েছিল ওপারে। তারা ওদিকে ভয়ে ডাকাডাকি শুরু করছিল, এদিকে আমি কিছুটা রিল্যাক্স হয়ে ছবি তুলছিলাম। লোকটি এই পার থেকে ওই পারে যাবে বলে নৌকাটি টান দিয়েছিল। বাহার দিকে যে সাইডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইন্ডিয়া। এরপর আমরা আবার সেই ঘাটে ফেরত আসি। সেদিক থেকে প্রভু হচ্ছে দড়ি টানছিল। আকাশে দেখে মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। এই প্রথম খেতুরি ধামে গিয়ে নদীর জল দেখে আমার এত বেশি ভালো লেগেছে। জল এত পরিমাণ স্বচ্ছ আর পরিষ্কার ছিল। এইবার খেতুরি ধামে গিয়ে রত্নেশ্বরী মাতাজি, কথা, মনের মা, আমার মা, ভাই সবাইকে খুব মিস করছিলাম। কারণ প্রথমবার যখন খেতুরি ধামে আসি আমি তাদের সাথেই আসি এবং খুব আনন্দ সহকারে ওই দিনটা কাটিয়েছিলাম। এরপর আমরা চলে যাই গৌরাঙ্গ মন্দিরে। আমরা যখন পৌঁছাই তখন 4টা বাজেনি, তাই কিছুক্ষণ অপেক্ষা করে ভগবানকে দর্শন করে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। এইখানে সব মিলিয়ে প্রায় 6টা মন্দির ছিল। সব মন্দিরে দর্শন করে পরিক্রমা করতে করতে প্রায় 4:30 বেজে যায়। খেতুরি ধামের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর আর গ্রামের ন্যাচারাল পরিবেশের মধ্যে হওয়ায় যে কারো মন ভালো হয়ে যাবে। আর সেই সাথে তো তীর্থস্থান বটেই। দাদু তো এখানে এসে খুব খুশি। বলো রে সবাই এই শিক্ষা দিয়া, স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনীতাই। এরপর প্রায় 4:30টার পরে আমরা চলে আসি স্কন মন্দিরে। 2 বছরে পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি লাস্ট গিয়েছি 2023-এ, এরপরে আর যাওয়া হয়নি। এক অদ্ভুত রকমের প্রশান্তি কাজ করছিল। এসে আমরা চলে যাই প্রসাদ পেতে। প্রসাদ হলের সামনে আম গাছগুলো আমের ভারে পুরো নুইয়ে পড়েছে। গাছ অনুযায়ী আম বেশি, এই জন্যই রাজশাহীকে বলা হয় আমের শহর। এরপর রাজা ব্রজমোহনকে দর্শন করে, শিল প্রভুপাদকে এবং নরোত্তম দাস ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার পূর্বে খেয়াল করলাম নতুন গিফট স্টোর হয়েছে। সেখানে ঢুকতেই আমি তো পুরো অবাক, একদম নতুন করে অন্যরকমভাবে সাজিয়েছে। এরপর আমরা কিছু শুকনো খাবার নিয়ে চলে যাই ভজনতলির উদ্দেশ্যে। এই মাটির ঘরগুলো আমার বরাবর বেশ পছন্দের। সময় থাকলে ছবি তুলে নিতে পারতাম, তো সময়ের বড্ড অভাব ছিল। তারপর ভজনতলিতে এসে প্রণাম করে প্রদক্ষিণ করে আমরা বেরিয়ে আসি রাজশাহীর উদ্দেশ্যে। আমের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রাজশাহী মন্দিরে। যখন রাজশাহী মন্দির উদ্বোধন হয়েছে মেবি 2022, তখন আমি সেইখানে উপস্থিত ছিলাম, কিন্তু এরপর আর ভগবানকে দর্শন করা হয়নি। এবার গিয়ে ভগবানকে দর্শন করে বেশ ভালো লেগেছে। সেখান থেকে আমরা চলে যাই রাজশাহীর বিখ্যাত পদ্মার ঘাটে। প্রায় 6:30 বাজে। আমাদের 7টায় ট্রেন ছিল। সেখানে 10 মিনিটের মতো থেকে আমরা চলে আসি স্টেশনে। আসার পথে দেখছিলাম বাতিগুলো মাত্র জ্বালানো শুরু করেছে। স্টেশনে এসে আমাদের বকি গুঁজে ট্রেনে বসতেই ট্রেন ছেড়ে দেয়। সেই সাথে শুরু হয় আবার ঝুম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে রাত 9টায় পৌঁছে যায় বাসায়। একটু প্যারা হলেও দিনটা আমাদের বেশ ভালো কেটেছে। আর আপনাদের কেমন লাগলো জানাবেন। হরে কৃষ্ণ।